ফ্রম লেগাসি টু লিডারশিপ দ্য ওয়ার্ল্ডের এই বিশেষ পডকাস্টের প্রথম পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা ফিরে তাকাবো ঐতিহ্য থেকে নেতৃত্বের দিকে যাত্রা করা পিয়ারলেস গ্রুপের শিকড়ের দিকে। আমরা জানব কোন কোন বাঁক আজ এই প্রতিষ্ঠানকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমরা বুঝব কিভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করে চলেছে পিয়ারলেস। চলুন শুরু করা যাক সেই শুরুর দিনের গল্পটা থেকে, যেটা কিনা প্রায় 100 বছর আগে শুরু হয়েছিল। সেখান থেকে আজকের এই গোটা পরিবর্তন সবটা জেনে নেব ধাপে ধাপে। পিয়ারলেসের মাইলস্টোনগুলো জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্রী পার্থসারথী ভট্টাচার্য। পিয়ারলেসের এই দীর্ঘ যাত্রাপথে কি কি উল্লেখযোগ্য পদক্ষেপ পিয়ারলেস করেছে, যাকে আমরা মাইলস্টোন বলি, সেটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। ব্যাপার হচ্ছে যে প্রথম মাইলস্টোন যদি বলি, এই ব্যবসাটা শুরু হয়েছিল অক্টোবর 1932 সালে। সেটার জায়গাটা ছিল নারায়ণগঞ্জ, অধুনা ওপার বাংলা। আর যিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী রাধেশ্যাম রায়, তিনি এই ব্যবসাটা শুরু করেন। যেটা এখানে খুবই প্রাসঙ্গিক কথা বলার মতো, সেটা হচ্ছে এই ব্যবসার প্রেরণা উনি পেয়েছিলেন কিন্তু সারদা মায়ের কাছ থেকে। আচ্ছা, এই কথাটা পুরো বিবৃতিটা লেখা আছে একটা বইতে, যে বইটার নাম হচ্ছে বিইং পিয়ারলেস। এবং সেটার যিনি এডিট করেছেন দেখেছেন তিনি হচ্ছে মিস্টার ডিএন ঘোষ, যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন পিয়ারলেস, স্টেট ব্যাংক থেকে এসে। ওইখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল খুবই ছোট আকারে, সামান্য টাকা, এবং ওখানে প্রিমিয়াম নেওয়া হতো 1 টাকা। তার জন্য এই কোম্পানিটাকে 1 টাকার কোম্পানি হিসেবে পরিচিত ছিল। এখানে একটা মেসেজ দেওয়ার ব্যাপার ছিল যে বিমাই বলুন বা সঞ্চয় বলুন, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, ইট ইজ সিগনিফিকেন্ট। এটা সেভাবেই হওয়া উচিত, যাতে মাস সেভিংস সকলেই সেভ করতে পারে, সকলেই করতে পারে। এইভাবে এটা বড় হয়েছিল। দ্বিতীয় মাইলস্টোন যদি বলতে হয়, তাহলে বলতে হয় যেদিন এটা কলকাতা চলে আসে, সেটা 1935 সাল আশেপাশে। ওটা নারায়ণগঞ্জ থেকে কলকাতা চলে আসে, কলকাতায় এদের একটা সেট আপ তৈরি হয়। তারপরে কোম্পানি নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেরিয়েছে, এবং নানান কিছু আছে, পজিটিভস আছে, নেগেটিভস আছে, যা হয়। এত বড় একটা ব্যবসা এতদিন ধরে চলছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে চলে আসি 1990-তে, যখন কোম্পানি এটা বুঝতে পারলো যে দেশ বদলাচ্ছে, নীতি বদলাচ্ছে, রেগুলেটরস বদলাচ্ছে, কাজে ব্যবসাটাকে অন্যভাবে করতে হবে। এটা বিশ্বায়নের সূচনা। হ্যাঁ, অন্যভাবে করার জন্য কোম্পানি সেই সব স্টেপসগুলো নিল যাতে ব্যবসাটাকে লং টার্মে দাঁড় করানো যায়, যাতে এটা এগিয়ে যেতে পারে। তখন যেটা হলো, কোম্পানি আস্তে আস্তে অন্য ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে শুরু করলো। কোম্পানি হাসপাতাল বিজনেসে গেল, একটা হোটেল বিজনেসে গেল, একটু রিয়েল এস্টেটের দিকে গেল, প্লাস মূল যে ব্যবসাটা সেটাও চালিয়ে গেল। এই করতে করতে কোম্পানি এনবিএফসি হয়ে দাঁড়ালো, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন। এটা কোম্পানি হলো আইসিসি বলো, ওটাকে এনবিএফসি আইসিসি। আইসিসি মানে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট কোম্পানি। তো এইটা করে এখন কোম্পানি আপনার সব দিকেই করছে, ফোকাস করার চেষ্টা করছে। ম্যাক্সিমাম ফোকাস হচ্ছে হাসপাতাল। হাসপাতালে আমরা একটা ডেস্টিনেশন ছিল শুধু পঞ্চশায়ার, সেখান থেকে আমরা বারাসাতে পৌঁছেছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। বাইরে আমরা আসামে পৌঁছেছি। তো এইভাবে কোম্পানি বেড়ে চলেছে। অসাধারণ মনে হলো, যেন কোনো গল্প কথা শুনছি। অতীতের কাহিনী যেন মনে হচ্ছিল চোখের সামনে ভাসছে। তো এই অতীত যেমন রয়েছে, তেমনই ভবিষ্যতের দিকেও তো এগিয়ে যাওয়া রয়েছে। তো পিয়ারলেসের আগামী রূপরেখা ঠিক কোন জায়গায় যেতে চলেছে, এটা যদি একটু ছোট করে বলেন। এইটা বলার আগে আমি একটা কথা স্ট্রেস করতে চাই, সেটা হচ্ছে আপনাকে যেটা বললাম, এই কোম্পানির যাত্রাপথ শুরু হয়েছিল কিন্তু মা শারদার আশীর্বাদ নিয়ে। এই যে আমরা সবসময় ভাবি এই কোম্পানিতে ওই আশীর্বাদ চিরকাল থাকবে, চিরকাল চলবে। এই কোম্পানি যেটাই করতে চাইবে, কোম্পানি সেখানে সফল হবে, কারণ কোম্পানি সেইভাবে নিজেকে তৈরি করে নেক্সট স্টেপটা নিচ্ছে। এই যে হাসপাতাল আমরা বললাম, আমরা ছিলাম
একটা লোকেশনের হাসপাতাল এত বছর ধরে, এখন 3টে লোকেশনে পৌঁছে গেছে, একটা স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই দুটো হাসপাতালই বড় হবে, যার ফলে পিয়ারলেস হাসপাতাল এবং গ্রুপ তার পরিচিতির ব্যাপারটাই পাল্টে যাবে, ঠিক অন্য একটা মাত্রা নিয়ে নেবে। এইটা আমরা আশা করছি খুব একটা বিরাট দেরি হবে এরকম নয়। পিয়ারলেস 1932 সালে শুরু হয়েছিল, 2032 পিয়ারলেস যখন 100 বছর হবে তার মধ্যে এই জিনিসগুলো হয়ে যাবে এবং পিয়ারলেস একটা স্বাস্থ্যক্ষেত্রে একটা রিজনাল হসপিটাল হিসেবে, রিজনাল মেডিকেল ফেসিলিটি হিসেবে, মানে ন্যাশনাল বলবো না এখনই, রিজনাল হিসেবে একটা বড় জায়গায় পৌঁছে যাবে। স্বাস্থ্যক্ষেত্রে একটা নতুন বিপ্লব আনতে চলেছে পিয়ারলেস, এই কথাটা মনে হয় আজকে আমরা বলতেই পারি। অনেক ধন্যবাদ আপনাকে এত সহজ করে সুন্দর করে এই কোম্পানির ইতিহাস এবং ভবিষ্যৎ আমাদের দর্শকদের জানানোর জন্য। ধন্যবাদ। পিয়ারলেসের অতীতের গল্প থেকে শুরু করে ভবিষ্যতের রূপরেখা সবটা এক ফ্রেমে খুব সুন্দরভাবে ধরে দিলেন চেয়ারম্যান স্যার শ্রী পার্থসারথী বাবু। এই পিয়ারলেসের যাত্রাপথের গেম চেঞ্জিং সিদ্ধান্তগুলোর কথা জানানোর জন্য আমাদের সঙ্গে রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়ন্ত রায়। ওয়েলকাম স্যার। এই দীর্ঘ যাত্রাপথে কোন কোন সিদ্ধান্ত সবচেয়ে ক্রুশিয়াল, যা কিনা আজকের পিয়ারলেসকে গড়ে তুলেছে, সেগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। দেখো, একটা সিদ্ধান্ত যদি বেছে নিতে বলো তাহলে সেটা বলবো বিনিয়োগের স্কেল। গত কয়েক বছরে আমরা পিয়ারলেসের যে মেইন গ্রোথ ইঞ্জিনগুলো, তো সেটাকে শক্তিশালী করার জন্য প্রায় 1100 কোটি টাকার ওপর আমরা বিনিয়োগ করি একটা পরিকল্পিতভাবে। এবং এটা কোনো সময় একদিনের জন্য হয়নি বা একটা ফেজের জন্য হয়নি, এটা ধাপে ধাপে আমরা ওভার 3-4 ইয়ার্স একটা একটা করে করেছি। আমি যদি প্রকল্পগুলো বলি, প্রথমেই আমরা নিয়ে এলাম রাজারহাটের নিউ টাউনে ট্রায়াম্ফ প্রজেক্ট, যেটা একটা লিভ ওয়ার্ক প্লে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল রিটেল। সেখানে প্রায় আমাদের 500 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এবং তার মধ্যে আপাতত 150 কোটি টাকার ওপর ইনভেস্টমেন্ট হয়েছে, বাদ বাকি নেক্সট 3 বছরে হবে। আমাদের দ্বিতীয় প্রকল্প পিয়ারলেসে পঞ্চশায়ের মধ্যেই একটি অঙ্কোলজি প্রজেক্ট, সুনীল কান্তি রায় ইনস্টিটিউট অফ অঙ্কোলজি সার্ভিস, সেটিরও 500 কোটি টাকার বিনিয়োগ এবং তার মধ্যে প্রায় 470 কোটি টাকা অলরেডি অ্যাজ অন টুডে ইনভেস্ট হয়ে গেছে এবং এইটা আগামী এই বছর এপ্রিল-মে মাসের মধ্যে উদ্বোধন হবে। এবং এইটার পরে পিয়ারলেস হাসপাতাল কলকাতার বেড সংখ্যা প্রায় 670-এ গিয়ে পৌঁছাবে। এবং তৃতীয় হচ্ছে আমাদের আরেকটা হাসপাতালের প্রকল্প, যেটা গুয়াহাটিতে, এবং সেখানে আমরা 170 কোটি টাকার বিনিয়োগ করছি। তার মধ্যে অ্যাজ অন টুডে 150 কোটি টাকা পরিকল্পিতভাবে এখনই ইনভেস্ট হয়ে গেছে। এবং এইটা প্রথম এত বড় প্রকল্প বিয়ন্ড বেঙ্গল। এবং এই 3টে প্রকল্প থেকে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাকে শক্তিশালী করা এবং পিয়ারলেসকে যুগের পর যুগ আরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও শক্তিবান করা। সেইখানে এই প্রকল্পগুলো রূপায়িত হলে প্রায় 5000 মানুষ নানা পরিকল্পনার মাধ্যমে তাদের কর্মক্ষমতা এবং নতুন চাকরির সুযোগ পাবে। মানে বাংলার ঘরে ঘরে যে একটা বিশ্বাসের নাম পিয়ারলেস, সেই জায়গাটাকে আরো জোরদার করে তোলা, আরো সম্প্রসারিত করে তোলা এবং পিয়ারলেস কারো এগিয়ে নিয়ে চলে। একদম, কারণ বাংলা পিয়ারলেস দুটো ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ফিরে আসবো আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সুপ্রিয় বাবুর কাছে এবং আমরা জানতে চাইবো এই যে ট্রান্সফরমেশন, যেটা সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যম্ভাবী, যে কোনো লিগ্যাসিকেই বদলাতে হয়, পিয়ারলেসের ক্ষেত্রে এখন যেই বদলটা চলছে, যেটা ঘটমান বর্তমান, সেই বদলটার কথা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করে নেন। যে কোনো ট্রান্সফরমেশনের প্রধান এলিমেন্টটা হয় গ্রোথ। কারণ আপনার গ্রোথ না থাকলে কোনো ব্যবসারই আপনি যতই ট্রান্সফরমেশন করুন, ইট উইল বয়েল ডাউন টু দ্য গ্রোথ অফ দ্য কোম্পানি। গ্রোথ অফ দ্য কোম্পানির সঙ্গে রিলেটেড এমপ্লয়ীদের গ্রোথ, কাস্টমারদের গ্রোথ, এবং সেই গ্রোথের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পিয়ারলেসের কোভিডের পিরিয়ডটা ছেড়ে দিন, কারণ কোভিডের পিরিয়ডের জগতে অনেক কিছু ঘটেছে, সকলের হয়েছে। কোভিডের আগে ধরুন 5-6-7 বছর পিরিয়ড যদি আমরা দেখি, পিয়ারলেস গ্রুপের রেভিনিউ মানে টপ লাইন গ্রো করতো অ্যানুয়ালি অ্যাবাউট 4%।
কোভিডের পরে আমরা যখন ট্রান্সফরমেশন প্রোগ্রামটা শুরু করেছি, গত 3-3.5 বছরে আমাদের সেই 4% গ্রোথটাই এখন এসে দাঁড়িয়েছে 15% অ্যানুয়ালি। সো দ্যাট ইজ আ প্রিটি বিগ শিফট ইন দ্য গ্রোথ রেট। এটা রেভিনিউর ক্ষেত্রে। প্রফিটের ক্ষেত্রে, গ্রুপ প্রফিটের ক্ষেত্রে যদি দেখি, সেম কোভিডের আগে অ্যাকচুয়ালি গ্রুপের প্রফিট ডিক্লাইন করছিল, -11% পার অ্যানাম ছিল। যদিও প্রফিটেবল ছিল, কিন্তু প্রফিট ট্র্যাজেক্টরিটা নিচের দিকে যাচ্ছিল। সেটাকে আমরা এখন গত 3.5 বছরে ট্রান্সফরমেশন প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে সেই সেম প্রফিট ট্র্যাজেক্টরিটা এখন এসেছে +12%। এটা একটা এলিমেন্ট ট্রান্সফরমেশনের। দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে যে আমাদের বিজনেস পোর্টফোলিওটা। আমরা যখন ধরুন গত 3 বছর আগে পিএলএস এ মোটামুটি 6টা ব্যবসা ছিল, এবং সবগুলোর ওপরই আমরা একটু বেশি করে ফোকাস করছিলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গত 2-3 বছরে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজিক মিট করেছি, ডিসকাশন করেছি বোর্ড লেভেলে করে, আমরা আমাদের ফোকাসটা খুব ক্লিয়ার করেছি। এবং সেই ফোকাসটায় হচ্ছে যে আমরা প্রাইমারি ফোকাস করব হসপিটাল সেক্টরটার উপর, স্বাস্থ্যক্ষেত্রের উপর, এবং তাছাড়া আমরা রিয়েল এস্টেট এবং হোটেল ব্যবসার দিকেও খেয়াল রাখবো। কিন্তু নাম্বার 1 ফোকাস উইল বি হেলথ কেয়ার, ফলোড বাই রিয়েল এস্টেট এবং হোটেলস। এবং এটা করতে গিয়ে আমাদের কিছু টাফ কলও নিতে হয়েছে। যেমন আমাদের ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসের একটা ব্যবসা ছিল, যেটা স্মল লোনস, এসএমই লোনস, রিটেল লোনসের একটা বিজনেস ছিল, ছোট সাইজে, এবং কিছু রেগুলেটরি রিকোয়ারমেন্ট ছিল। এইসব মাথায় রেখে ওই ব্যবসাটার থেকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে এসেছি। তৃতীয়, আমাদের অপারেটিং এফিসিয়েন্সিও অনেক বেড়েছে। মানে পিএলএস অ্যাজ এ সিস্টেম যত এফিশিয়েন্টলি কাজ করত, তার থেকে আজকের দিনে আমরা মনে করি অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করছে। আরো অনেক পথ যেতে হবে। মানে একটা ছোট উদাহরণ দিই, আমাদের হাসপাতাল বিজনেসে ইবিটটা মার্জিন হচ্ছে হাসপাতাল ব্যবসার এফিসিয়েন্সি মেজার করার অন্যতম মেট্রিক। ইবিটটা মার্জিন আজ থেকে 2.5-3 বছর আগে ছিল 12%, সেইটা 2-3 বছরের মধ্যে এসে দাঁড়িয়েছে 19%-এ। এবং ইবিটটা মার্জিন 6%-7% পয়েন্ট বাড়ানো খুব কঠিন কাজ একদম। আমাদের হসপিটালের কলিগরা সেটা করে দেখিয়েছেন। এফিশিয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবসা সম্প্রসারণও করছি, কারণ শুধু আমার একটা ছোট ব্যবসাকে শুধু এফিশিয়েন্ট করলে তো হবে না, ব্যবসাটা সম্প্রসারণও করতে হবে। এবং তার জন্যে আপনি জানেন হয়তো যে আমরা হাসপাতাল সেক্টরে গুয়াহাটিতে একটা নতুন হাসপাতাল অ্যাকোয়ার করেছি, 250 বেডের হাসপাতাল। প্রায় 30 বছর ধরে পিএলএস হসপিটাল ছিল একটি 400 বেডের হসপিটাল, একদম 350-400 ওই রেঞ্জে 30 বছর ছিল। 12 থেকে 18 মাসের মধ্যে, আমি যদি আজ থেকে 1 বছর আগে দেখি আর একটু 6-7 মাস এগিয়ে দেখি, তাহলে সেই 400 বেডটাই হয়ে দাঁড়াবে 750। আচ্ছা, অলমোস্ট ডাবল। এবং তারও কয়েক মাস পর সেটা 1000 হয়তো ক্রস করবে। হোটেলের ক্ষেত্রেও সেরকম হয়েছে। হোটেল আজ থেকে যদি আমি 3-4 বছর আগে দেখি, হোটেলের যা টার্নওভার ছিল, আজকে হোটেলের টার্নওভার তার ডাবল। মানে 3 বছরে আমাদের হোটেল ব্যবসার টার্নওভার ডাবল হয়েছে। সেটাও খুবই কৃতিত্বের। আর আরো একটা জিনিস যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, রূপান্তর, চেঞ্জ যাই হোক, আমরা টেকনোলজি, এআই, ডিজিটাল নিয়ে যাই বলি, আলটিমেটলি তো করে মানুষ। আপনার আমার মতন মানুষরাই যে কোনো অর্গানাইজেশনের অ্যাসেট, মানুষরাই চেঞ্জ করে। এবং আমাদের এই ট্রান্সফরমেশনটা আনার ক্ষেত্রে আমরা আমাদের টিমটাকেও অনেক স্ট্রেংথেন করছি। উদাহরণস্বরূপ যদি দেখি, গত 2-3 বছরে আমাদের যে পিএলএস কর্পোরেট অফিস, সেখানে অলমোস্ট 50% বা হয়তো মার্জিনালি তার থেকে বেশি স্টাফ কিন্তু নতুন। নতুন মানে ধরুন গত 2-2.5 বছরের মধ্যে তাদের রিক্রুট করা হয়েছে। একদম। হাসপাতালের ক্ষেত্রে যদি দেখি, আমাদের যত ডিপার্টমেন্টাল হেড আছে, তাদের মধ্যে হয়তো 60-70% ডিপার্টমেন্টাল হেড হয়তো গত 1 বছর বা 1.5 বছরের মধ্যে রিক্রুটেড হয়েছে।
মানে আমরা এই যে যুগের সঙ্গে এগিয়ে চলা, তার জন্য আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ট্যালেন্টও নিচ্ছি একদম। এবং তাদের প্রতি আমাদের সমস্ত আশা ভরসা, তারাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। টিমটাও নতুন করে তৈরি নতুন হচ্ছে, করে তৈরি হচ্ছে। অসাধারণ। এবং এই সবটা মিলেই কিন্তু তৈরি হচ্ছে আরো দ্রুত, দক্ষ এবং ফিউচার রেডি পিয়ারলেস। একটা কথা জানতে চাইবো যে পিয়ারলেস কিন্তু বরাবরই ব্যবসা এবং তার সামাজিক দায়বদ্ধতা এই দুটোকে একসঙ্গে নিয়ে চলেছে। সমাজকে বাদ দিয়ে পিয়ারলেস কোনোদিনই নয়, যে কারণেই বাংলার ঘরে ঘরে আজ একটা ট্রাস্টওয়ার্দি নাম সে হয়ে উঠেছে। তো এই সংস্থার সিএসআর প্রজেক্ট কি এবং সিএসআর এ ঠিক কিভাবে কাজ হয় সেটা একটু জানতে চাইবো। পিয়ারলেসের কাছে সিএসআর কোনো ফর্মালিটি বা লেনদেনের বিষয় নয়, কারণ পিয়ারলেস একটা ফ্যামিলি রান বিজনেস। সেখানে বিজনেস ইজ দ্য ভেহিকল টু ইম্প্যাক্ট সোসাইটি। সেটাকে মাথায় রেখে পিয়ারলেসের কাছে সিএসআর একটা নীতি এবং কাজের দর্শন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, জেনারেলি যা হয় বর্তমান কোম্পানিজ অ্যাক্টের 2% নীতিগতভাবে আমরা করতে পারি, কিন্তু পিয়ারলেস 2025 সালে সেটা প্রায় 120 বেসিস পয়েন্ট, মানে 120 বেসিস পয়েন্টস আরও বেশি, 3.2% অফ লাভের করেছে। এটাই হচ্ছে আমাদের কাজের দর্শন। উল্লেখ্য বিষয়, আমরা প্রায় 40,000 মানুষের কাছে সমাজের পরিবর্তনটা নিয়ে আসতে পেরেছি। এবং এখানে সিএসআর আমরা যেভাবে করেছি, যে এখানে আমাদের মানুষের কিভাবে জীবনটা পাল্টাতে পারলাম, প্রফিট থাকবে, রেভিনিউ থাকবে, সোশ্যাল ইম্প্যাক্টটা কি করতে পারতাম, সেটাই আমাদের গিভিং স্ট্র্যাটেজি। এবং এখানে আমাদের 3টে বড় প্রকল্প আছে, একটা শিক্ষা, একটা হেলথ কেয়ার আর একটা স্কিলিং। এরই মধ্যে এই 40,000 মানুষকে ছুঁয়ে যাবার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প, যেখানে আমরা প্রায় 4,000 সুবিধা বঞ্চিত আন্ডার প্রিভিলেজ শিশুদের, যাদের ক্লাস 1 থেকে ক্লাস 8 অবধি ইন্টেলেকচুয়াল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট প্রকল্প পশ্চিমবাংলার 10টা জেলায় পাইলটের পরেও সাকসেসফুলি স্কেল আপ করতে পেরেছি। বাহ, শুনতে খুবই ভালো লাগলো। এত বড় একটা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কাজের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথাও ভুলে যায়নি। ব্যবসায়িক গ্রোথ থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা, একটা বৃহৎ পরিসরে পিয়ারলেসের এই যে কর্মকাণ্ড এবং যেটা চলছে প্রায় 100 বছর ধরে, ঠিক যেন গল্প কাহিনীর মতো। পিয়ারলেসের সামনের সারির যারা কর্তা ব্যক্তি, তারা খুব সুন্দর করে বুঝিয়ে বললেন আজকের এই পিয়ারলেসের পিছনে কি রয়েছে এবং আজকের এই পিয়ারলেস আগামীতে কোন পথে এগোতে চায়। এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই চোখ রাখুন পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই।